ওরের এই অসময়ের কৌতূহল দেখে শারীম রেগে লাল হয়ে গেছে। সে চট করে ওরের দিকে ঘুরে একরার চোখ রাঙানি দিয়ে তরিন কণ্ঠে বলে উঠল। চুপ থাক মহিলা। ওরিকে থামিয়ে দিয়ে শারীম একবার দ্বিগুণ ক্ষোভ নিয়ে আন্তরা মৃধার দিকে তেড়ে গেল। সে নিজের দু হাত নাচিয়ে অন্তত তেজালো গলায় বলতে লাগলো। নির্লজ্জে ভূতনি মহিলা। ভূত হয়ে নিশ্চয় আমার ওটা লুকিয়ে লুকিয়ে চুরি করে দেখে। এখন বলছেন? বলি হায়, লজ্জা করো না অন্যের জামার গোপন জিনিস এভাবে দেখতে? আজ ভূত না হয়ে অন্য কিছু হলে আপনাকে ঠিকই বুঝিয়ে দিতাম এ মৃধা আবরার শাড়িম আসলে কে জিনিস। নিজের জন্ম দেওয়া ছেলের মুখ থেকে এমন চরম বেহায়াপনার অদ্ভুত যুক্তির কথা শুনে হান্তরা মৃধা যেন আকাশ থেকে পড়লেন। ছেলের এই চরম নৈতিক অধঃপতন দেখে তিনি গম্ভীর এক হতাশায় নিমজ্জিত হলেন। নিজের কপালে হাত দিয়ে মিলান ক্ষুব্ধ কণ্ঠে বললেন। আমি কখনো ভাবিনি আমি চলে যাওয়ার পর তোমার বাবা তোমাকে এসব শিখিয়েছে। নিজের জন্মদাত্রী মায়ের এই অপবাদ সরাসরি গিয়ে লাগলো আইশান মৃধার উপর। সাহেব নিজের বাবার উপর যতই বেখুব থাকুক না কেন, অন্য কেউ ওনার নামে কিছু বললে সে বিন্দুমাত্র সহ্য করার পাত্র নয়। শারীমের চোখ দুটো কঠিন গম্ভীর্য রূপ নিল। সে তর্জনী উঁচিয়ে অন্তত কড়া ও কর্কশ গলায় জবাব দিল। মুখ সামনে কথা বলুন। আমার বাপ সম্পর্কে এসব বলার আগে 10 বার ভেবেচিন্তে কথা বলুন। ড্রয়িং রুমের ভিতরে যখন শারিমার আন্তরা মৃধার মধ্যকার বাদানুবাদন চরমে, ঠিক তখনই সদর দরজা উপর থেকে ভেসে এলো সুপরিচিত ভারী জুতো নিক্রণ। আয়শার মৃধা জেবার সবেমাত্র ফিরে ঘরের ভিতরে প্রবেশ করেছেন। জেবার ক্লান্ত মুখশ্রীর পাশে আয়শার মৃধা চিরচেনা সেই গম্ভীর রাশভারী অবয়ব। সামনে দাঁড়িয়ে থাকা আন্তরা মৃধা নতুন কারো পায়ের শব্দ পেয়ে ধীর পায়ে ঘুরে পেছনের দিকে তাকালেন। তার তাকানো মাত্রই ওনার চোখ দুটো ঠিকই যেন এক মহাজাগতিক আনন্দে খেলে গেল। সামনে দাঁড়িয়ে থাকা আরিশান মিতাকে দেখার পর তিনি নিজের শরীরের সমস্ত দুর্বলতা এক নিমিষেই ভুলে গেলেন। তীব্র এক আকুলতায় প্রায় দৌড়ে গিয়ে ওনাকে শক্ত করে জড়িয়ে ধরল। আরিশান মিতা এক সেকেন্ডের মধ্যে কি থেকে কি হয়ে গেল তার কিছুই বুঝতে পারল না। ওনার হাত দুটো শূন্যে ঝুলে রইল। এভাবে হুট করে এক অচেনা নারীর স্পর্শে ওনার সমস্ত শরীর শক্ত হয়ে গেল। এদিকে পাশে দাঁড়িয়ে থাকা জেবা আচমকা এই দৃশ্য দেখে থমকে দাঁড়ালেন। যখন সে মহিলাটির মুখের দিকে ভালো করে তাকালেন তখন জেবার চোখ দুটো অবিশ্বাসের কঠোর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। পুরো হাত পা তীব্র এক আশঙ্কায় কাঁপতে শুরু করলো। বুকের ভিতরটা কে যেন উলট পালট করে দিল। হৃৎপিণ্ডের স্পন্দন সশব্দে কানের পর্দায় আছড়ে পড়তে লাগলো। সে অবশ পায়ে 2 কদম পিছিয়ে গেল। মহিলাটি আরিশান মৃধার বুকের ভিতরে মুখ লুকিয়ে তীব্র কান্নায় ভেঙে পড়লেন। ওনার অবশ ঠোঁট থেকে অন্তত আবেগী কণ্ঠে এক গভীর ডাক ভেসে এলো। আরিশান। আরিশান মৃধার পরিচিত কণ্ঠস্বর শুনতে পেয়ে চোখ দুটো ছানাবাড়া হয়ে গেল। ভেতর থেকে এক তীব্র চাকুনি ওনাকে নাড়া দিয়ে গেল। হাত পা মুহূর্তের মধ্যে অবশ হয়ে গেল। ভেতরের অচেতন মন চিৎকার করে উঠল। এটা কিভাবে সম্ভব? যে মানুষটাকে 14 বছর আগে মৃত ঘোষণা হয়েছিল সে কিভাবে আজ এতগুলো বছর পর ওনার সামনে জ্যান্ত দাঁড়িয়ে? আয়শান মৃধার দৃষ্টি একবারের জন্য বুকের সাথে লেপ্টে থাকা নারীর দিকে গেল না, বরং ওনার চোখ দুটো অন্য হয়ে খুঁজছে পাশে দাঁড়িয়ে থাকা জেবার দিকে। জেবা তখন স্তব্ধ হয়ে আছে, এক দৃষ্টিতে আন্তরা মৃধার দিকে চেয়ে আছে। ওর ফর্সা মুখটা ফ্যাকাশে সাদা হয়ে গেছে, চোখের কোণায় এক চিলতে জল চিকচিক করছে। আয়শান মৃধার বুকের ভিতরটা হুট করে এক তীব্র অপরাধ বোধ আর যন্ত্রণায় মোচড় দিয়ে উঠল। সে কেন যেন জেবার সামনে এই মুহূর্তে আন্তারাকে জড়িয়ে ধরতে পারছে না। এক অদ্ভুত অদৃশ্য দেওয়াল ওনাকে আষ্টে পৃষ্ঠে গ্রাস করে ফেলেছে। যেবার এই নিষ্পলক মুখটার দিকে তাকিয়ে ওনার হাত দুটো অবশ হয়ে পৌঁছে রইল। আন্তরা মৃধা আরিশান মৃধার এই জড়তা টের পেল না। তিনি ওনার বুকে মুখ ঘষে অন্তত আকুলতা জড়ানো কণ্ঠেই বলে উঠল। আরিশান, আমার ভালোবাসা, আমাকে ছাড়া এতগুলো দিন তুমি নিশ্চয়ই খুব কষ্টে ছিলে। দেখো, তোমার তারা ফিরে এসেছে। এবার আর তোমাকে কখনো ছেড়ে যাবে না। আগের বার পারলেও নিয়তি এবার আর আমাদের আলাদা করতে পারবে না। এইদিকে ড্রয়িং রুমের এক কোণায় দাঁড়িয়ে এই পুরো দৃশ্যটা দেখে সাহেব নিজের চাল শক্ত করে ফেলল। মনে মনে চরম বিরক্তিতে বিড়বিড় করে উঠল। কত বড় ডাহা মিথ্যা কথা। প্রতিবারই উনি আমার বাপের ভালোবাসা, প্রতিবারই উনি আমার বাপের ভালোবাসা, আবার নিজে ভালোবাসাকে ছেড়ে ভাগবে আর দোষ দেবেন নিয়তির।
বেটি ভণ্ডের ঘরে ভণ্ড একটা। বুকের উপর আশ্রে পড়া আন্তরা মৃধার কাঁদো কাঁদো আকুতি আইসান মৃধাকে এক মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল, কিন্তু ওনার হাত দুটো অবশ হয়ে শূন্যে ঝুলে রইল। আন্তরা মৃধাকে ফিরিয়ে জড়িয়ে ধরার কোনো তাগিদ ওনার ভেতর জাগলো না। আইসার মৃধার চোখ দুটো তখন অবাধ্য হয়ে খুঁজে বেড়াচ্ছে পাশে দাঁড়িয়ে থাকা জ্যান্ত পাথর হয়ে যাওয়া জেবাকে। জেবার ফ্যাকাশে হয়ে যাওয়া মুখ আর চোখের কোণে চিকচিক করা জল ওনার বুকের ভেতর তীব্র এক অপরাধ বোধের জন্ম দিল। আইসান মৃধা আর্দ্র কিন্তু দৃঢ় হাতে নিজের বুক থেকে আন্তরা মৃধাকে সরিয়ে দিলেন। ওনার ভালোবাসা তারা আজ ওনার সামনে রক্ত মাংসের শরীরে দাঁড়িয়ে আছে। যেখানে খুশিতে আত্মহারা হয়ে যাওয়ার কথা, সেখানে আলিশান মৃধার পুরো মন জুড়ে এক কালসে বিষণ্ণতা ভর করেছে। নিজের অনুভূতিটাই ওনার কাছে এক মস্ত বড় ধাঁধা হয়ে দাঁড়িয়েছে। 14 বছর আগে মৃত ঘোষণা হওয়া একটা মানুষ কিভাবে আসে এভাবে ফিরে আসতে পারে, এটা ওনার কাছে অলৌকিক কোনো ঘটনা নয়, বরং এক অবিশ্বাস্য ঘর বলে মনে হতে লাগলো। ড্রয়িং রুমে থমথমে পরিবেশ কিছুক্ষণের জন্য এক অদ্ভুত গম্ভীর্যের রূপ নিল। সোফার মুখোমুখি হয়ে বসে আছেন আন্তরা মৃধা, ঠিক তার সামনে একক সোফায় গম্ভীর মুখে বসে আছে আলিশান মৃধা। পাশের সোফায় শাড়িমার ওরই পাশাপাশি বসে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এক কোণে জেবা দাঁড়িয়ে আছে, সে সোফায় বসার সাহসও পাচ্ছে না। ড্রয়িং রুমের এক কোণায় দেয়াল ঘেঁষে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে, যেন এই মৃধা পরিবারের কোনো দৃশ্যই তার আজ কোনো অধিকার নেই। আইসান মৃধা এক দীর্ঘশ্বাস ফেলে চশমাটা ঠিক করলেন। ওনার রাশভারীর চোখ দুটো আন্তারার উপর নিবদ্ধ করে অন্তত শান্ত অথচ ভারী গলায় প্রশ্ন করলেন, এই 14টা বছর তুমি কোথায় ছিলে আন্তারা? যদি বেঁচেই ছিলে তবে এতগুলো দিন নিজেকে এভাবে লুকিয়ে রেখেছিলে কেন? আন্তারা মৃধা ওনার চোখের জল মুছে অন্তত দুর্বল কণ্ঠে বলতে শুরু করলেন, আমার কিছুই জানা নেই আরিশান। সেদিন সেই জ্বলন্ত ঘর থেকে কে বা কারা আমাকে বাঁচিয়েছিল আমি জানি না। আজ সকালে আমার জ্ঞান ফিরেছে। আমি নিজেকে বড্ড অচেনা হসপিটালের বেডে আবিষ্কার করি। চারদিকের ওই অপরিচিত পরিবেশ আর অচেনা মানুষকে দেখে আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে নিজের মানসিক ভারসাম্য সামলাতে না পেরে হাসপাতাল থেকে পালিয়ে আসি। এরপর দীর্ঘ সময় পর আমার স্মৃতিও ঠিকঠাক কাজ করেনি, শুধু আমাদের বাড়ির ঠিকানাটাই স্পষ্ট মনে ছিল তখন। আন্তারা মৃধার এই করুণ কণ্ঠের কথা শুনে জেবার মনের ভিতরটা তীব্র কষ্টে মোচড় দিয়ে উঠল। একজন নারীর এমন অসহায়ত্বের গল্প শুনে তার বড্ড দুঃখ হলো, কিন্তু তার নিজের ভাগ্যের পরিহাসের কথা ভেবে বুকটা ফেটে যাচ্ছে। আইসান মৃধা আন্তারের কথাগুলো শুনে কিছুক্ষণের জন্য ভাষা হারিয়ে ফেলেন। উনি কি বলবেন বা ওনার প্রতিক্রিয়া কি হওয়া উচিত তা বুঝতে পারলেন না। তবে ওনার অবচেতন মন বারবার ছুটে যাচ্ছিল জেবার দিকে। উনি আর চোখে একবার জেবার দিকে তাকালেন। জেবা তখন 2 হাত দিয়ে নিজের ওড়নাটা শক্ত করে চেপে ধরে মাথা নিচু করে আছে। নিজের নিচের ঠোঁটটা দাঁত দিয়ে কামড়ে ধরেছে, যেন কোনো মতেই ভেতরের উপচে আসা কান্নাটা বাইরে প্রকাশ না পায়। মেয়েটা যে নিজের সর্বশক্তি দিয়ে কান্না চেপে রাখার আপ্রাণ চেষ্টা করেছে, আইসান মৃধা তা এক পলকেই বুঝে ফেললেন। ওনার বুকের ভেতরটা আবার অস্থির হয়ে উঠল। ঠিক তখনই এই আবেগঘন পরিবেশটাকে এক ঝটকায় হালকা করতে পাশ থেকে শারিম অর্থাৎ আন্তারা মৃধার উদ্দেশ্যে বলে উঠল, তা তোমার ওই ভেগে যাওয়া লাভার বয়, মানে সে মহান প্রেমিক পুরুষ তোমাকে হঠাৎ পুড়িয়ে মারতে চলো কেন? আমরা তো শুনতাম তোমরা একে অপরকে অনেক পেয়ার কাটতে হও, হঠাৎ করে ওনার মুড সুইং করলো কেন? যদি বলতে একটু আমরাও শুনি। শারিমের মুখে এমন সরাসরি খোঁচানো প্রশ্ন শুনে আন্তারা মৃধা চরম লজ্জার অপরাধ বোধে কুঁকড়ে গেলেন। নিজের ছেলের সামনে নিজের অতীতের এমন কালো অধ্যায় বলতে ওনার বুক কাঁপছে, তবুও তিনি সত্যিটা আর গোপন করতে পারলেন না। মাথা নিচু করে ম্লান কণ্ঠে বললেন, সে আমাকে নয়, সে ভালোবেসেছিল আমার বার্ষিক রূপ আর আমার বাবা আমার জন্য রেখে যাওয়া সম্পত্তিকে। যখন সে আমার কাছ থেকে সব কিছু হাতিয়ে নেওয়া শেষ হলো, তখন সে তার আসল রূপ বের করতে শুরু করলো। দিনের পর দিন টাকার জন্য আমার উপর অমানসিক নির্যাতন করত। ওনার শেষের নজরটা ছিল আমার আর আরিশানের বিয়ের শেষ স্মৃতি আংটিটার ওপর। আমি আরিশানের শেষ চিহ্নটা হাতছাড়া করতে চাইনি, তাই ওনাকে দেইনি। আর সেই ক্ষোভ থেকেই লোকটা আমাকে ওই ঘরে আটকে রেখে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়ে চলে আসে। এরপর আমার আর কিছুই মনে নেই।
আন্তারা মৃধার কথাগুলো কেন যেন শারিমার আইশান মৃধা কারোরই বিশ্বাসযোগ্য মনে হলো না। তারা দুজন খুব ভালো করে আন্তারা মৃধাকে চেনে। সামান্য একটা আংটির জন্য কেউ কাউকে আগুনে পুড়িয়ে ফেলা অবিশ্বাস্য, যে কেউ এটা শুনলে বিশ্বাস করবে না। তবুও শারিম কিছু আর জিজ্ঞাসা করলো না এসব ব্যাপার নিয়ে। সে অন্তত আফসোসের হওয়ার ভান করে নিজের মুখটা কুঁচকে বলে উঠল, সো স্যাড। বন্ধু মনে ভালোবাসলো না, সে বেমানে নিকলা। সিরিয়াস মুহূর্তে সালিমের এমন অদ্ভুত মন্তব্য শুনে আইশান মৃধা হুট করে ফিক করে একটা হেসে দিলেন। যদিও আইশান মৃধার মতো একজন রাজবাড়ী মানুষের মুখ থেকে এই অসময়ে হাসিটা বড্ড বেমানান আর অদ্ভুত ঠেকলো, কিন্তু ওনাকে হাসতে দেখে পাশে বসে থাকা ওরিও হেসে দিল। সোফায় বসে থাকার মাঝেই ওরির হাতের ফোনটা হঠাৎ অনবরত কেঁপে উঠল। স্ক্রিন জুড়ে একের পর এক নোটিফিকেশনের বন্যা। কৌতূহল সামলাতে না পেরে ওরি ফোনটা ওপেন করতে দেখলো একটা অপরিচিত মেয়ের অ্যাকাউন্ট থেকে পরপর অনেকগুলো মেসেজ এসেছে। ওরি ভুরু কুচকে আইডিটার নামের দিকে তাকালেন, আহিলা সোনা। নামটা দেখেই ওরির মনে একটু কৌতূহল জাগলো মেসেজটা একবার পড়ে দেখার। ড্রয়িং রুমে এই থমথমে আর অদ্ভুত পরিবেশের মধ্যে বসে মেসেজগুলো পড়ার চেয়ে একা বসে দেখাটাই ওর কাছে শ্রেয় মনে হলো। তাছাড়া সে বেশ বুঝতে পারছে এখানে এখন আর তার কোনো কাজে নেই। ওনাদের পারিবারিক ঝামেলা ওনারাই মেটাক। ওরি সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে নিজের ঘরের উদ্দেশ্যে ধীর পায়ে হাঁটা দিলেন। ওরিকে ওখান থেকে চলে যেতে দেখে জবাও আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না। এই ঘরের বাতাস যেন তাকে আর শ্বাসরোধ করে মেরে ফেলেছে। সেও অন্তত দ্রুত পায়ে ওরির পিছু পিছু সেখান থেকে প্রস্থান করলো। আইশান মৃধা পড়তার সময় কেবল এক দৃষ্টিতে জ্যাবার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। ওনার চোখের ভেতরের গভীর বিষাদ ও অস্থিরতা কেউ খেয়াল না করলেও শারিমের চোখ এড়াতে পারল না। শারিম নিজেও এবার এখানে থাকার প্রয়োজন বোধ মনে করলেন না। তার বাবার ঝামেলা বাবাই সামলাক। সত্যি বলতে এত বছর পর নিজের জন্মদাত্রী মাকে চোখের সামনে জ্যান্ত দেখেও শারিমের ভিতরে কোনো রকম অনুভূতির সঞ্চয় হচ্ছে না। ওর কাছে আন্তরা মৃধা বেঁচে থাকাও যা, না থাকাও তা। ছোটবেলা থেকে মায়ের অবহেলা আর উদাসীনতা পেতে পেতে সে বড় হয়েছে। তাতে মায়ের প্রতি সমস্ত টান অনেক আগেই কর্পূরের মতো উড়ে গেছে। এত বছর পর মা বেঁচে আছে জেনেও ওর মনে কোনো হাব বেগুন নাই। শারিম সোফা থেকে উঠে সোজা উপরে নিচের রুমের দিকে চলে গেল। কালকের বাতিল হওয়া মিটিংটা আজ হতেই চলেছে। সবাই এক এক করে চলে যেতে বিশাল ড্রয়িং রুমটা একদম খা খা আর থমথমে হয়ে গেল। দীর্ঘক্ষণের এক রুদ্ধশ্বাস নীরবতায় গ্রাস করলো চারপাশে। অবশেষে আইশান মৃধাই প্রথম মুখ খোলেন। তিনি আন্তরা মৃধার দিকে চেয়ে অত্যন্ত গম্ভীর ও নিরাসক্ত গলায় বললেন, এখন তোমার বিশ্রাম নেওয়া প্রয়োজন, হান্তারা। অনেক ধকল গেছে তোমার উপর দিয়ে। বাকি সব কথা পরে শুনলেও চলবে। আমার একটা অত্যন্ত জরুরি কাজে এক্ষুনি বাইরে যেতে হবে। আন্তরা মৃধা কিছুক্ষণ চুপ করে আরিশানের মুখের দিকে তাকিয়ে রইল। ওনার ঠোঁটের কোণে এক মিলান অভিমানের রেখা ফুটে উঠল। তিনি হঠাৎ করে বললেন, আমার ফিরে আসাতে তুমি বোধহয় খুশি হওনি আরিশান। অবশ্য খুশি না হওয়াটাই স্বাভাবিক। আমি তোমার সঙ্গে সারা জীবন শুধু অন্যায় করে এসেছি, আর তুমি সব সময় মহর্ষে যে আমায় ক্ষমা করে গেছো। তাই ভাবছিলাম এবারও বোধহয় শেষবারের মতো আমায় ক্ষমা করে দিয়ে নিজের বুকে টেনে নেবে। কিন্তু তোমার এই উদাসীনতা আমায় বড্ড কষ্ট দিচ্ছে। আয়শার মৃধা কিছু বলতে পারলেন না। ওনার কণ্ঠনালী যে যেন কেউ চেপে ধরেছে। তিনি নিজেকে নিয়ে এক মস্ত বড় গলক ধাঁধায় আটকে আছেন। নিজের ভিতরের এই অদ্ভুত পরিবর্তন উনি নিজেই ব্যাখ্যা করতে পারছে না। আয়শার মৃধাকে চুপ থাকতে দেখে আন্তরা মৃধা এবার সোফার কুশনে হেলান দিয়ে কিছুটা বাঁকা চোখে তাকালেন। ওনার কণ্ঠে একবার হালকা উপহাসের সুর ফুটে উঠল। নিজের থেকে হাঁটুর বয়সী একটা মেয়েকে বিয়ে করেছো দেখছি। তা বেশ সুখেই তো ছিলে আমাকে ছাড়া। আমি তো ভেবেছিলাম কই তুমি বুঝি আজও শুধু আমাকেই ভালোবাসো আরিশান। আমার স্মৃতি আঁকড়ে ধরে বুঝি আজও একা কেঁদে মরো। আন্তারা মৃধার এই তীক্ষ্ণ কথার জবাবে আরিশান মৃধার মুখচ্ছবি আরও কঠোর হয়ে উঠল। উনি নিজের ভিতরে তলপাড়া লুকিয়ে অন্তত নিষ্পৃহ গলায় শুধু বলেন, এমন কিছুই না। আন্তারা মৃধা ওনার এই সংক্ষিপ্ত উত্তর শুনে ঠোঁট টিপে একটু হাসতেন। ওনার সেই হাসির আড়ালে কি লুকিয়েছিল তা বোঝা তাই। পরক্ষণে তিনি নিজেই তাড়া দিয়ে বলেন, তোমার বোধহয় কোথাও যাওয়ার কথা ছিল। তবে যাচ্ছ না কেন? যাও, নিজের কাজ শেষ করো। আইশান মৃধার
একটা মুহূর্ত সেখানে দাঁড়ালেন না। নিজের চশমাটা ঠিক করে গাড়ির চাবিটা হাতে নিয়ে দ্রুত পায়ে সদর দরজা দিয়ে বের হয়ে গেলেন। ওনার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে আন্তরা মৃধার মুখে সেই ম্লান ও দুর্বল ভাবটা এক লহমায় উধাও হয়ে গেল। সেখানে জায়গা করে নিল এক চতুর ও কুটির বাঁকা হাসি। তিনি সোফায় বসে একা একাই বিড়বিড় করলেন, এত সহজে এবার তোমাকে ছাড়ছি না মাই লাভলি হাজব্যান্ড। ওই মেয়ের একটা স্থায়ী ব্যবস্থা আমি খুব জলদিই করে ছাড়বো। জেবা অন্তত দ্রুত পায়ে অরির পেছনে পেছনে আসতেও শেষ মুহূর্তে সে আর অরির রুমে গেল না। এই মুহূর্তে নিজের ভিতরের এই তীব্র ঝড়টা কারোর সামনে প্রকাশ করার মতো মানসিক অবস্থা তার আর নেই। সে অরির রুমটা পার হয়ে সোজা করিডোরের শেষ মাথায় থাকা এক গেস্ট রুমের ভিতরে ঢুকে গেল। রুমে ঢুকতে যেবার দরজাটা আটকে দিল। লক করার শব্দটা যেন তার নিজের ভাগ্যের উপরে একটা চিরস্থায়ী সিলমোহর বসিয়ে দিল। দরজাটার পিঠে পিঠ ঠেকিয়ে জেবা আস্তে আস্তে স্লাইড করে মেঝের উপর হাঁটু গেড়ে বসে পড়ল। ঠিক তখনই এতক্ষণ ধরে বুকের ভিতরে দলা পাকিয়ে থাকা কান্নাগুলো ভাত ভাঙা বন্যার মতো উবড়ে গেল। এতক্ষণ সবার সামনে সে শক্ত খোলসটাই ধরে রেখেছিল, তাই এক নিমিষে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। জেবা দু হাতে নিজের মুখটা চেপে ধরল যাতে তার কান্নার আওয়াজ বাহিরে না যায়, কিন্তু বুকের ভিতরটা তীব্র যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। হাইসার মৃধাকে এত চওড়া ও তলায় পার করে নিজের জীবন পেয়েও আজ তাকে আবার ছেড়ে দিতে হবে। এই সত্যিটা যেন তার কলিজা ছিঁড়ে ফেলেছে। জেবার ভালোবাসা কখনো পূর্ণতা পেল না। মনের এক কোণে তীব্র অভিমান মাথা চাড়া দিয়ে উঠলেন। লোকটা নিশ্চয় এখন খুব খুশি। এত বছর পর তার ভালোবাসার মানুষটা, তার জীবনের প্রথম নারী ফিরে এসেছে। আয়শার মৃধা তো তাকেই চেয়েছিল চিরকাল। আমি কিভাবে থাকবো ওই লোকটাকে ছাড়া? জেবা ফুপিয়ে ফুপিয়ে নিজের মনের আচার খেতে লাগলো। পরক্ষণে সে মাথা চাকিয়ে নিজেকে নিজে শাসাতে শুরু করলেন। না জেবা, তুই এমনটা করিস না। তোকে এখন নিজের সমস্ত অধিকার ছেড়ে দিতে হবে। নিজের মনকে শক্ত কর। লোকটা তোকে কোনো দিন ভালোবাসেনি। তুই সব সময় লোকটার পেছনে আঠার মতো চিপকে ছিলি। সে তো কেবল দয়া আর দায়িত্বের খাতিরেই তোকে শুয়ে গেছে। তখন তার স্ত্রী পাশে ছিল না বলেই তুই জায়গা পেয়েছিলি, কিন্তু এখন তো আসল মানুষটা চলে এসেছে। তোকে এখন এই দুজনের মাঝখান থেকে সরে আসতেই হবে। জেবার সমস্ত শরীর অবশ হয়ে এলো। সে হাঁটু গেড়ে বসে থাকার শক্তিটুকু হারিয়ে ফেলল এবং একসময় কান্নার ব্যাগ সামলাতে না পেরে শীতল মেঝেটার উপর শুয়ে পড়ল। চোখের জলে মেঝের একটা অংশ ভিজে সিক্ত হয়ে গেছে। মেঝেতে শুয়ে থাকা অবস্থাতে জেবার নিজের ডান হাতটা চোখের সামনে তুলে ধরল। কবরিতে জল করছে আয়শান মির্দার কিনে দেওয়া সেই সোনার চুড়িগুলোর দিকে তাকিয়ে জেবার চোখের জল আরও দ্বিগুণ বেগে নামলো। সে আবার ডুকরে কেঁদে উঠল। চুড়িগুলো আলিশান মৃধা ওকে নিজ হাতে পরিয়ে দিয়েছিল, তাই আর এগুলো খুলে নিয়ে যাবা। প্রিয় মানুষটার দেওয়া জিনিসগুলো ওর কাছে অমৃত মনে হয়েছিল। জেবা সিলিংয়ের দিকে তাকিয়ে শূন্য চোখে হাসত। এখন তাকে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম তকমাটা দিয়ে নিজের নামের পাশে জুটতে হবে, ডিভোর্সি তকমা। সমাজ তাকে নিয়ে হাজারটা কটু কথা বলবে, আঙ্গুল তুকবে, কিন্তু জবা এই কলঙ্কটাও মাথা পেতে নেবে শুধু তার ভালোবাসার মানুষটার জন্য। লোকটা নিজের পুরনো ভালোবাসা, নিজের আপন মানুষকে নিয়ে সুখী থাকুক। জেবা তো এটাই চেয়েছিল। আয়শার মৃধার সুখের চেয়ে বড় তো তার নিজের আত্মসম্মান বা সমাজের তকমা হতে পারে না। আর শারিম তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শার্টের হাতাটা ঠিক করছিল। একটু তাড়াহুড়ো করে রেডি হচ্ছিল সে। ঠিক এমন সময় ওরি হুট করে ওর রুমে এসে থপ করে খাটের উপর বসে পড়ল। ওরিকাজ হঠাৎ কোনো কারণ ছাড়া নিজ থেকে এই রুমে আসতে দেখে শারিম মনে মনে একটু অবাক হলো। তবে অবাক হওয়ার চেয়ে ওর মনের ভেতরে এক চিলতে খুশিও খেলে গেল। ভাবলো, যাক, যা হওয়ার আগে বউটাকে একটু কাছে পাওয়া গেছে। কিন্তু শারিম এই ভাবনার এক বস্তা ঠান্ডা জল ঢেলে দিয়ে ওরি আচমকা খাট থেকে উঠে দাঁড়ালেন। ওর চোখ দুটো রাগে একদম লাল হয়ে আছে। টান টান হয়ে শারিমের একদম সামনে এসে দাঁড়ালেন ওরি। হাইটে শারিমের চেয়ে কিছুটা ছোট হওয়ায় ওর দিকে সোজা তাকাতে ওর একটু অসুবিধা হচ্ছিল, তাও সে নিজের রাগী চাহনিটা ধরে রাখলো। শারিম ওরির এই রাগটুকু বেশ উপভোগ করলো। সে এক মুহূর্তে সময় নষ্ট করে না। এক হাত দিয়ে ওরিকে বগলে ধরে আলতো করে উপরে তুলে নিজের কোলের সামনে নিয়ে এলো। ওরি সাধারণত এমন করলে ছটফট করে, কিন্তু আজ সে কিছুই বলল না। উল্টো শক্ত করে শারিমের গলা জড়িয়ে ধরে চুলতে থাকলো। ওর চোখের দিকে তাকিয়ে শারিমের মনে বেশ সুবিধা ঠেকলো না।
শান্ত সাগরের নিচে যেন এক বিশাল সুনামি লুকিয়ে আছে। সারিম অরির গলাটা আলতো ছুঁয়ে জিজ্ঞাসা করলো। কি হয়েছে চন্দ্রিমা, এভাবে তাকিয়েছো কেন? হরি কিছুক্ষণ একদৃষ্টে সারিমের চোখের দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ শক্ত গলায় বলে উঠল। আপনি একটা অসভ্য ক্যারেক্টারলেস সারিন। সারিম কথাটা শুনে মোটো সিরিয়াসলি নিল না। ওর ঠোঁটের কোন এক দুষ্টমি ভরা হাসি ঝুলিয়ে বলল। জানি বউ, শুধু তোমার চোখে আমি এমন। হরি অরি হালকা মেজাজ দেখে আরো চটে গেল, দাঁতে দাঁত চেপে বলল। আই জাস্ট হেট ইউ। আমি আপনাকে ঘৃণা করি সারিন। সারিম হাসি মুখে জবাব দিল। সেটাও জানি। আমি আপনার জীবনের দ্বিতীয় নারী, তাই না সারিন? অরি এক আকস্মিক প্রশ্নে সারিম কিছুটা ধমকে গেল। চাই অরির এই আকস্মিক প্রশ্নে সারিম কিছুটা দমে গেলেও চাইলো অরিকে আরেকটু রাগাতে। অরিকে রাখতে দেখে ওর বড্ড ভালো লাগছিল, তাই মুখে একটা আফসোসের ভাব এনে সারিম বলল। ও নো, সত্যিটা তাহলে তুমি জেনেই গেলে? অরির কণ্ঠস্বর এবার কেঁপে উঠল। তাহলে এটা সত্যই ছিল? সারিম দুষ্টুমিটা চালিয়ে গিয়ে বলল। বউ, সত্যিই ছিল। মেয়েটা খুব ভালোবাসতো আমায়, এখনও বাসে। আমার অপেক্ষায় সে আজও বিয়ে করেনি। ভাবছি তুমি যেহেতু আমায় মেনে নিচ্ছ না, তাহলে তাকে একটা চান্স দেওয়া যায়, কি বলো? সারিম অরিকে একটু জেলাস ফিল করানোর জন্যই কথাটা বলেছিল, তবে অরি এবার আর একটা কথাও বলল না। চোখের পলকে সে সারিমের কোল থেকে শটান হয়ে নিচে নেমে দাঁড়ালো, আর ঠিক পর মুহূর্তে সারিমকে চরম মাত্রায় স্তব্ধ আর অবাক করিয়ে দিয়ে সে তার ডান হাত তুললে পর এক নাগাড়ে সারিমের গালে কয়েকটা কড়া থাপ্পড় বসিয়ে দিল। চোরের আওয়াজগুলো প্রতিধ্বনিত হলো রুম জুড়ে। সারিম ডেপ ডেপ করে তাকিয়ে নিজের গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। বেচারা একদম তাজ্জব বনে গেছে, ওর মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। ওর এই শান্ত বউটা এভাবে অশান্ত হয়ে ওকে কেন এভাবে মারলো, তার কোনো হিসাব মেলাতে পারলো না সারিম। এদিকে ওরি আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না, অন্তত দ্রুত পায়ে সারিম রুম থেকে বেরিয়ে নিজের রুমের দিকে হনহন করে চলে গেল। হাত সারিম আয়নার সামনে এভাবেই মূর্তির মতো দাঁড়িয়ে রইল। গালে তখনও ওরির আঙ্গুলের পাশটা লাল দাগ জ্বলজ্বল করছে। সারিম ভাবলো অরির পিছু নিয়ে তার রুমে যাবে। বউটা হঠাৎ এহেন আচরণে সারিমের চিন্তা হতে লাগলো। সে যেতেই নিবে এমন টাইমে ওর ফোনটা সশব্দে বেজে উঠল। সারিম ফোনের দিকে তাকাতেই দেখে শিক্ষা বোর্ড থেকে কল এসেছে। ফোনটা গুরুত্বপূর্ণ তাই সারিম পিক করলো। ওপাশ থেকে তার আসতো সারিমকে এখনই যেতে হবে, কিছুক্ষণের মধ্যেই মিটিং শুরু হবে। আজকে মিটিং সারিমের থাকাটা মাস্ট ইম্পর্টেন্ট। অগত্যা সারিম অরির কাছে আর গেল না। বেড সাইড টেবিল থেকে গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে পড়লো কাজে যাওয়ার উদ্দেশ্যে। রাত তখন ঠিক 8টা। চারপাশের জমাট বাঁধা অন্ধকারের সঙ্গী করে আরিশান মিঠাই গাড়িটা পার করে সোদের গলিতে বাড়ির ভিতরে প্রবেশ করলো। কোটের বোতামটা আলগা করতে করতে তিনি ডাইনিং রুমের দিকে এগোতেই হঠাৎ থমকে দাঁড়ালেন। ওনার সুতীক্ষ্ণ চোখ দুটো মুহূর্তের জন্য সংকুচিত হয়ে উঠল। ড্রয়িং রুমের আলো আধারি ছায়ার মাঝে সোফায় বসে আছেন সলমান শেখ। তার মুখে এক হাসির রেখা। তিনি বেশ আয়েশ করে অন্তত হাসি মুখে ভঙ্গিতে আন্তরা মৃধার সঙ্গে গল্পে মেতে আছেন, যেন বহু বছরের চেনা কোনো পরম আত্মীয়র সঙ্গে দীর্ঘ বিরতির পর মোলাকাত হয়েছে। আর তাদের ঠিক পাশে সোফার এক কোণে জড়সড়ো হয়ে চুপচাপ বসে আছে জেবা। মেয়েটার দিকে তাকালে বুকটা কেমন যেন হা হা করে ওঠে। আর চঞ্চল চাপল মুখটা আজ বড্ড মলিন, যেন এক নিমিষেই কেউ ওর ভেতরের সমস্ত সত্তাকে কেড়ে নিয়ে এক ধূসর শরৎ এনে দাঁড় করিয়ে দিয়েছে। আয়শান মৃধার জুতোর খটখট শব্দে ড্রয়িং রুমের গল্পে ক্ষণিকের ছেদ পড়ল। ওনাকে প্রবেশ করতে দেখে আন্তরা মৃধার মুখে এক কৃত্রিম চওড়া হাসি ফুটিয়ে সাগ্রহে ডেকে উঠলেন। আরিশান, এসো, দেখো কে এসেছে। সালমান শেখও ধীর ভঙ্গিতে পিছু ফিরে তাকালেন। আয়শান মৃধাকে দেখে তার ঠোঁটের কোণের হাসি পরিধি আরও কিছুটা বিস্তৃত হলো। তিনি অন্তত আন্তরিক গলায় বললেন। এসো আরিশান, তোমার কথাই হচ্ছিল। আয়শান মৃধা কোনো
কথার উত্তর দিল না। ওনার সমস্ত অবয়ব জুড়ে এক গম্ভীর হিমশীতল নীরবতা। ওনার তীক্ষ্ণ অনুসন্ধানী দৃষ্টি চারপাশে সবাইকে উপেক্ষা করে সোজা গিয়ে থিতু হলো জেবার উপর। তিনি কোনো ভূমিকা না করে সোজা হেঁটে গিয়ে জেবার একদম সামনের চপাটায় ওর মুখোমুখি হয়ে বসলেন। কিন্তু জেবা একবারের জন্য ওনার দিকে ফিরে তাকালেন না। সে নিজের কোলের ওপর পা রাখা আঙ্গুলগুলোর দিকে শূন্য দৃষ্টে তাকিয়ে রইল, যেন আরিশান মৃধা নামের কোনো মানুষের অস্তিত্ব এই ঘরে নেই। পরিবেশের এই গুমট ভাবটা কাটাতে সলমান শেখ নিজের আবার কথা বলে উঠলেন। তিনি আন্তারার দিকে একবার তাকিয়ে আরিশানের উদ্দেশ্যে বলেন, আন্তারাই আমাকে ডেকে আনলো। সত্যি আরিসান, তুমি বড্ড ভাগ্যবান। মানুষ তার জীবনে ভালোবাসা খুবই কম ফিরে পায়। তুমি খুব লাকি যে তোমার ভালোবাসার মানুষটিকে তুমি আবার পুনরায় ফিরে পেতে চলেছো। সালমান শেখের মন্তব্য জবাবে আয়শান মৃধা একটি শব্দ উচ্চারণ করলেন না। ওনার চাল শক্ত হয়ে রইল। তবে আন্তারা মৃধা সলমান শেখের কথায় বেশ তৃপ্তি হাসি হাসলেন, যেন এই প্রসঙ্গটাই তার জন্য প্রাপ্য ছিল। আয়শান মৃধা পকেট থেকে ওনার ফোনটা বের করে ফোনের স্ক্রিনে গম্ভীর মনোযোগ দিয়ে কিছু একটা করছিল, যেন তার সামনে বসে থাকা মানুষগুলো পাত্তা দেওয়ার মতো বিন্দুমাত্র সময় বা মানসিকতা ওনার মধ্যে নেই। ওনার এই উদাসীনতা ও অবজ্ঞা ঘরের ভেতরের বাতাসকে আরো ভারী করে তুলল। সলেমান শেখ এবার একটা দীর্ঘশ্বাস ফেলে আয়শান মৃধার আন্তারা মৃধা দুজনের উদ্দেশ্যে বলতে শুরু করলেন, আসলে কি জানো, সন্তানের ভুলের জন্য আজকাল বাবা মাকে সমাজের কাছে ভীষণ ভোগান্তি পোহাতে হচ্ছে। এই যে এত বড় একটা কেলেঙ্কারি ঘটে গেল, এখানে দোষটা কিন্তু স্যারিম আর জেবা দুজনেরই। দুজনের সমান তালেই অন্যটা করেছে। এখানে দোষটা আমার বা তোমার কারণ নয় আরিশান, দোষটা এই ছেলে মেয়েদের। তবে আর নয়, আমি একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এটুকু বলে সলমান শেখ খানিকক্ষণের জন্য থামলেন। আয়শান মৃধা এতক্ষণ ফোন থেকে চোখ সরালেন। ওনার গম্ভীর চোখের মণিচোরা সলমান শেখের উপর স্থির হলো, যেন তিনি পরবর্তী বাক্যটি শোনার জন্য অপেক্ষা করছিলেন। সলমান শেখ গলাটা সামান্য ছেড়ে নিয়ে বলেন, জেবা ভুল করছে, তা সে নিজের মুখেই স্বীকার করেছে। আমি আসলে আজ জেবাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। আমার মেয়ে যে নিজের ভুলটা বুঝতে পেরেছে, এইটুকুই আমার জন্য অনেক। আমি অলরেডি উকিলের সাথে আলাপ করে এসেছি। ডিভোর্সের আইনি কার্যক্রম সম্পন্ন হতে মাস 3 সময় লাগবে। এই 3টা মাস জেবা আমার সাথে থাকবে। এরপর আমি ওকে স্টাডিজের জন্য আমেরিকায় পাঠিয়ে দেবো। ওখানে ও নিজের জীবনটা নতুন করে গুছিয়ে নেবে। সালমান শেখের কথা শেষ হতেই আমতারা মৃধা যেন হাড় স্বর্গীয় পেলেন। তিনি সোফায় একটু নড়ে চড়ে বসে খুশিতে গদগদ হয়ে বলেন, এটা তুমি খুব ভালো এবং বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত নিয়েছো সোলেমান। যেবার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমার তরফ থেকে সব সময় শুভকামনা রইল। মেয়েটার একটা হিল্লে হওয়া দরকার। জাবা এতক্ষণ পাথরের মতো নিথর হয়ে বসেছিল, কিন্তু এবার তাকে মুখ খুলতেই হলো। বুকের ভিতর হাজারটা ভাঙচুরের শব্দ, কলিজা ছিঁড়ে যাওয়ার কষ্টগুলোকে অন্তত নিপুণভাবে ধামাচাপা দিয়ে সে একটা কৃত্রিম হাসি দিয়ে আরিশান মৃধার দিকে তাকিয়ে বলল, সরি আঙ্কেল, আমার জন্য আপনাকে আর আপনার পরিবারকে অনেক কিছু ফেস করতে হয়েছে। আমি সেই দিন অমন পাগলামি না করলে আজকে হয়তো এত বড় সমস্যা তৈরি হতো না। আসলে আমি এখন বুঝতে পেরেছি, আপনার আর আমার একদম যায় না। আপনি তো আমার বাবার মতো শ্রদ্ধেয়। আমি হয়তো বয়সের তাড়নায় আর আবেগে ভেসে একটা মস্ত বড় পাগলামি করে বসেছিলাম। তার জন্য দয়া করে আমাকে ক্ষমা করবেন। জেবার মুখ থেকে বাবার মতো এবং আবেগীর পাগলামির শব্দগুলো যখন বের হচ্ছিল, তখন আয়েশার মৃতার চোখ দুটো যেন সামান্য কেঁপে উঠল। তিনি এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে রইলেন। ওনার পাথুরে মুখের আড়ালে কি তীব্র তোলপাড়, কি গভীর ভাবাবেগ লুকিয়ে আছে তা আদৌ বোঝা গেল না। ওনার চোখ দুটো যেন এক অতলান্ত মহাসমুদ্রে, যার গভীরতা মাপা সাধারণ মানুষের সাধ্যের বাহিরে। সালমান শেখ ঘড়ির দিকে তাকিয়ে জেবাকে বললেন, জেবামা, তোর যদি প্রয়োজনীয় কিছু থাকে তবে ওপরে গিয়ে চট করে গুছিয়ে নিয়ে আস। আমাদের বের হতে হবে তো। জেবার এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে চপা ছেড়ে উঠে ধীর পায়ে উপরে নিচের ঘরের উদ্দেশ্যে চলে গেল। আয়শান মীরা তখনও নির্বিকার নিষ্প্রেহ। ওনার মুখে কোনো বিকার দেখা গেল না। ড্রয়িং রুমে তখন আন্তারা মৃধা আর সালমান শেখ নিজেদের মধ্যে গল্প ঝুড়ি ঘুরে বসেছেন। আয়শান মৃধা ওনাদের দিকে তাকিয়ে বলে উঠলেন, আমার একটা জরুরি ফোন কল করতে হবে। এই এক্সকিউজ
দিয়ে ড্রয়িং রুম থেকে উঠে বাহিরের লনের দিকে চলে গেলেন আরিশান মৃধা। উপরে এসে জেবা সরাসরি নিজের রুমে না গিয়ে ওরি রুমে ঢুকলো। ওরি তখন জানলার পাশে দাঁড়িয়েছিল। জেবা রুমে ঢুকতেই কোনো কথা না বলে নিজের গলা, হাত আর কান থেকে আরিশান মৃধার দেওয়া গহনাগুলো একটা একটা করে খুলতে লাগলো এবং অন্তত যত্ন সহকারে ওরির ড্রেসিং টেবিলের উপর নামিয়ে রাখলো। ওরি দাঁড়িয়ে দাঁড়িয়ে জেবার এই নিঃশব্দ বিদায়ের প্রস্তুতি দেখছিল। ওর বুকে একটা চেনা কষ্ট মসুর দিয়ে উঠতেও কিন্তু মুখ ফুটে কিচ্ছুই বলল না। জেবা সব গহনা রাখা শেষ করে ওরির দিকে একবার তাকালো। আর মলিন ফ্যাকাশে মুখ একটা বিদায়ের করুণ আভা ফুটে উঠল। সে খুব মৃদু গলায় বলল, আমি আসি রে অরি, তুই ভালো থাকিস। ওরি নিজের ভিতরের আবেগটুকু চেপে রেখে শুধু বলল। ঠিক আছে, সাবধানে যাস। জেবা একটা ম্লান বিবর্ণ হাসি হেসে ওরির রুম থেকে বের হয়ে গেল। করিডোর দিয়ে ও যখন সিঁড়ির দিকে এগোচ্ছিল ঠিক তখনই বাড়ির একজন মেড অন্তত দ্রুত পায়ে এসে ওর সামনে দাঁড়ালো। মেয়েটি জেবার দিকে তাকিয়ে বলল, স্যার আপনাকে এখনই ছাদে ডেকেছেন। উনি বললেন আপনার সাথে ওনার জরুরি কথা আছে। মেয়েদের মুখে কথাটা শুনে জেবা বেশ অবাক হলো। এতক্ষণ যাবৎ নিচে ছিল সে। কই শানিমকে এখনো তো বাড়িতে ফিরতে দেখেনি। তবে পরক্ষণে জেবা ভাবলো হয়তো সে ওরির রুমে আসার ঠিক পরপরই শানিম বাড়ি ফিরেছে আর জেবা খেয়ালই করিনি। শারিম ভাই কেন ওকে ছাদে ডাকবে, এই কৌতূহল আর সামান্য দ্বিধা নিয়ে জেবা সিঁড়ি বেয়ে ছাদের উদ্দেশ্যে রওনা হলো। রাতে ছাদটা একদম অন্ধকার, নিঝুম কালো আকাশটা মাথার উপর ভেঙে পড়েছে। জেবা ছাদে পা রাখতে চারপাশের এই নিস্তব্ধতা দেখে কিছুটা দমে গেল। পুরো ছাদে কোনো আলোর চিহ্ন মাত্র নেই, চারপাশটা খাখা করছে। জেবা অন্ধকারের মধ্যেও চোখ পিটপিট করে তাকাতেও কাউকে দেখতে পেল না। শালিমকে কোথাও না দেখে হরমোনের ভিতরে একটা অজানা চিন্তার রেখা ফুটে উঠল। জেবা অন্ধকারের দিকে চেয়ে কিছুটা জোরে শালিমের নাম ধরে ডাকলো, সারিম ভাইয়া, কোথায় আপনি? কিন্তু চারপাশ থেকে শুধু বাতাসের শাঁসার শব্দ ছাড়া আর কোনো শব্দ বা উত্তর এলো না। জেবা ছাদের এ মাথা থেকে ও মাথা হেঁটেও যখন ছালিমকে পেল না, ভাবলো হয়তো ছালিম চিলেকোঠারের ঘরটায় বসে আছে। জেবা ধীর পায়ে চিলেকোঠার দিকে এগিয়ে গেল। চিলেকোঠার দরজাটা সামান্য খোলাই ছিল। জেবা ভিতরে ঢুকে ছালিমকে খুঁজতে গিয়ে যেন পা রাখলো। ঠিক তখনই পেছন থেকে এক ছটকায় কেউ একজন দরজাটা টেনে ধরে সজোরে আটকে দিল। একটা ভারী তালা লাগানোর শব্দ হলো বাহির থেকে। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনাটায় জেবা পুরো স্তব্ধ হয়ে গেল। ভিতরে খুঁটখুটে অন্ধকার, হাত বাড়িয়েও নিজের হাত দেখা যাচ্ছে না। ভীতি আর আশঙ্কায় জেবার গলার কাছে চিৎকার আটকে গেল। সে পাগলের মতো দরজার দিকে ছুটে গিয়ে দু হাতে দরজায় আঘাত করতে লাগলো। কে কে বাইরে? দরজা খুলুন। সারিম ভাইয়া, আপনি কি বাইরে? প্লিজ দরজাটা খুলুন, আমার খুব ভয় করছে। কেউ আছেন? দরজাটা খুলুন। জেবা অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়ে দরজার হাতলটা ধরে ছেঁকাতে লাগলো। চিৎকার করে দরজা খোলার জন্য অনুনয় করতে লাগলো, কিন্তু চিলেকোঠার দেয়াল ভেদ করে বাহির থেকে কোনো সারা শব্দ এলো না। আয়শার মিডা লোনের দিক থেকে ফিরে এসে ড্রয়িং রুমে নিজে পূর্বের জায়গাটিতে আবার এসে বসেন। ওনার অবয়বে সেই চেনা গম্ভীর্য আর উদাসীনতা। সুপাই হেলান দিয়ে তিনি পকেট থেকে ফোনটা বের করে আবার স্ক্রল করতে শুরু করলেন। ওনার চোখে মুখে এক অদ্ভুত ডন্ট কেয়ার ভাব, যেন এই ঘরের ভেতরে বা বাহিরে কি ঘটেছে তা উনি নিজেরও বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। এইদিকে সলমান শেখ সোফায় বসে বারবার নিজের হাত ঘড়ির দিকে তাকাচ্ছেন। সময় পেরিয়ে যাচ্ছে, অথচ জেবার নিচে নামার কোনো লক্ষণই নেই। সাধারণ একটা ব্যাগ গোছাতে একটা মেয়ের এতক্ষণ সময় লাগার কথা নয়। জেবাকে এখনো নিচে নামতে না দেখে ওনার কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি কিছুটা অস্থির হয়ে সোফায় নড়ে চড়ে বসতেন। সলমান শেখকে এভাবে বারবার ঘড়ি দেখতে আর থাকতে দেখে আন্তারা মৃধার চতুর চোখ দুটো চকচক করে উঠল। তিনি মুখে কৃত্রিম সহানুভূতি ফুটিয়ে নরম গলায় বললেন, কি ব্যাপার সুলেমান, তুমি বড্ড চিন্তিত হয়ে পড়েছো দেখছি। সলমান শেখ চিন্তা নিয়ে বলল, জেবা এখনো ফিরছে না কেন? সময় পেরিয়ে যাচ্ছে। আসলে মেয়ে মানুষের গোছগাছ তো একটু সময় লাগা স্বাভাবিক। আচ্ছা তুমি ব্যস্ত হও না, আমি নিজেই দেখছি যে বা এখনো কেন নিচে আসছে না। কথাটা বলে আন্তারা মৃধা চপা ছেড়ে উঠলেন এবং অন্তত ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরের তলার দিকে গেলেন। ওরি ব্যালকনির সোফায় শরীরটা এলিয়ে পড়ে আছে।
পরনে একটা ওভার সাইজের শার্ট। সেটা ওরির কাঁধ থেকে কিছুটা ঝুলে আছে। টেবিলের উপরে ফেলে রাখা রিডিং গ্লাসটা এখন আর কোনো উপকারে আসে না, কারণ ওরির ঝাপসা দৃষ্টি এখন বাহিরের পাতাই নয়, বরং বাহিরের অন্ধকারে আকাশটার দিকে নিবদ্ধ। বাদামি চুলগুলো এলোমেলো হয়ে কপালে এসে পড়েছে। চোখের নিচে ফোলা ফোলা ভাব জানান দিচ্ছে অনেকক্ষণ সে কাছে। মুখটা এক অদ্ভুত শক্ত আবরণে ঢাকা, যেন ভিতরে ভেঙে পড়া অস্বস্তিটাকে সে মনে প্রাণে আড়াল করে রেখেছে। সারাদিন বইখাতাগুলো অস্পর্শ হয়ে পড়ে আছে। ওরি যেন সময়ের স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তার মস্তিষ্কের ভিতরে এখনও প্রতিধ্বনিত হচ্ছে শারীমের সেই উপসারের সুর। ওরি শারীমের জীবনে আসা দ্বিতীয় নারী। কথাটা কেমন ভতা ছুরি হয়ে ওরির হৃদয়ে বারবার আঘাত করছে। শারীম তাকে এভাবে না ঠকাতে পারত। ভালোবাসা না থাকতো, অন্তত মিথ্যা আশা তো না দিলেও পারত। শারীমের সেই পাগলামি, সেই আধিপত্য, সেই অদ্ভুত মায়া, কবে যে ওরি নিজের অজান্তে এগুলোর মধ্যে তলিয়ে গিয়েছে তা সে নিজেও জানে না। কিন্তু এখন সবটাই যেন একটা নিষ্ঠুর প্রহসন মনে হচ্ছে। ওরি বুঝতে পারছে না সে কি শারীমের জীবনের কোনো এক অধ্যায় ছিল, নাকি নিতান্তই কোনো অপশনাল চরিত্র যে পরিস্থিতির প্রয়োজনে এসেছে এবং পরিস্থিতির প্রয়োজনে হারিয়ে যাবে। ওরি ধীরে ধীরে উঠে বসল, নিজের হাত দুটোর মুঠো করে ধরে আকাশের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে বিড়বিড় করলো, যেন নিজেকে কিছু একটা বোঝানোর আপ্রাণ চেষ্টা করছে। আম ওকে, সিরিয়াসলি আম ফাইন, ইটস জাস্ট আ ফেজ, সব ঠিক হয়ে যাবে। এটা তো কিছুই না, একটা সাময়িক ঝড় মাত্র। কথাগুলো বলতে গিয়ে ওর গলায় স্বর কেঁপে উঠল। নিজের চোখের জলটুকু হাত দিয়ে দ্রুত মুছে ফেল ওরি। নিজের আবেগগুলোকে এভাবে প্রকাশ করা ওর কাছে এখন বড্ড বেমানান, বড্ড দুর্বলতায় মনে হচ্ছে। ওরি নিজেকে শক্ত করার চেষ্টা করলো। ঠিক সেই মুহূর্তে দরজায় টোকা পড়ল। এই সময় আবার কে এসেছে তা দেখার জন্য ওরি ব্যালকনির সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। চোখটা ভালোভাবে মুছে নিল। টেবিলের উপর থেকে রিডিং গ্লাসটা পরে নিল। দরজাটা খুলতে সামনে আন্তার মৃধাকে দাঁড়িয়ে থাকতে দেখে ওরি একটু অস্বস্তি বোধ করলো। তবে আন্তার মৃধার সেসবে পাত্তা না দিয়ে দ্রুত গলায় তাড়া দিয়ে জিজ্ঞাসা করলেন, ভিতরে জেবা আছে? থাকলে ওকে বলো দ্রুত নিচে আসতে। যে ভাই এখানে নেই, ও তো সেই সময়, সেই কখন রুম থেকে বেরিয়ে গেল। আন্তারা মৃধা ওরির কথা শুনে অবাক হলেন। বেরিয়ে গেছে মানে? জেবাকে উনি নিচে নামতে দেখেনি, গেল কোথায় তাহলে মেয়েটা? উনি ওরির দিকে তাকিয়ে পুনরায় কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞাসা করেন। তুমি শিওর তো? ওরি মাথা নাড়ালো। আন্তারা মৃধা একটু চিন্তায় পড়লেন। মেয়েটা কোথায় যাবে তা ভাবতে লাগলেন। পরক্ষণে মনে করলেন বাড়ির অন্য রুমগুলো একবার চেক করে দেখা উচিত। হয়তো কোনো রুমে জেবাকে পেয়ে যাবেন তিনি। অন্ধকার চিরকোঠার দম বন্ধ করা গুমট পরিবেশে জেবা ভয়ে কুঁকড়ে আছে। ছোটবেলা থেকে অন্ধকারের প্রতি তার এক তীব্র, প্রায় পঙ্গু করে দেওয়া আতঙ্ক ছিল। আর সে অনিশ্চিত অন্ধকারে বুক চিরে একাকী বন্দি থাকার যন্ত্রণা যেন তার সহ্য শক্তির শেষ সীমানাটুকু গুছিয়ে ফেলছে। চারপাশের দেওয়ালগুলো যেন জীবন্ত হয়ে তাকে গ্রাস করতে চাচ্ছিল। যেবার মনে হচ্ছে বাতাস ক্রমশ ফুরিয়ে আসছে। বুকের ভেতরটা হাতুড়ি পেটানোর মতো ধকধক করছে। কপালে জমে উঠেছে ঠান্ডা ঘামের বিন্দু। একসময় সেই তীব্র ভয়ের প্রভাব যেবার চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে এলো। মাথার ভিতরটা প্রচণ্ড বেগে ঘুরতে শুরু করেছে। সে আর নিজেকে সামলাতে পারল না। অন্ধকার যেন একটা দানবের মতো তাকে গিলে ফেল। অস্পষ্ট একটা কান্না মিশ্রিত আর্তনাদ তার গলা চিরে বেরিয়ে এলো। আর পরক্ষণে সব কিছু নিথর হয়ে গেল। চিরকোঠার ঠান্ডা, শক্ত ও ধুলো বালি মাখা মেঝেতে অচেতন হয়ে লুটিয়ে পড়ল চেপা। তার নিস্পন্দন শরীরটা পড়ে রইল এক কোণে। চারপাশে অন্ধকারটা যেন তাকে দেখে এক পৈশাচিক জয়ে হাসতে লাগলো। আন্তারা মৃধা গেস্ট রুমের দিকে এগিয়ে গেলেন। সেখানে জেবা থাকার কথা ছিল। যেখানে গিয়ে দেখলেন ঘর একদম ফাঁকা। আন্তারা মৃধা ভুরু কুচকে ডাকলেন, জেবা, তুমি এখানে আছো? কোনো উত্তর নেই। তিনি ওয়াশরুম, ব্যালকনি, এমনকি চারপাশে অন্যান্য গেস্ট রুমগুলো তো খুঁজলেন। ওরির রুমেও নেই মেয়েটা। পুরো বাড়ি কোথাও যাবার চিহ্ন মাত্র নেই। জেবাকে কোথাও খুঁজে না পেয়ে আন্তার মৃধা মেজাজ চরম পৌঁছে গেল। ওনার মনে হলো এই মেয়েটা ইচ্ছে করে সবাইকে নাচি মারছে। তিনি দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে এলেন। চোখ মুখে তখন তার অগ্নিগিরির অগ্নিপাত চলেমান সে এক
ড্রয়িং রুমের সোফায় অন্তত অধৈর্য ও শান্ত হয়ে বসেছিলেন। তিনি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলেন। আন্তারাকে একাকী শূন্য হাতে ফিরে আসতে দেখে তিনি কিছুটা অবাক এবং একই সাথে বিরক্ত হয়ে সোজা হয়ে বসলেন। উদ্বিগ্ন মেশানো কণ্ঠে জিজ্ঞাসা করলেন, জেবা কোথায়? ওকে এখনো রেডি হয়নি? ওর ব্যাগ গোছানো হয়নি? কতক্ষণ আর বসে থাকবো এখানে? আমার আরও জরুরি কাজ আছে। হান্তার মৃতের রাগে কাঁপতে কাঁপতে সোফায় এসে বসলেন। সাজালো কণ্ঠের বিষাক্ত হাসির রেখা টেনে বলল, কোথায় আর থাকবে তোমার ওই আদরের মেয়ে? নিশ্চয়ই এই বাড়িতে থাকার জন্য নতুন কোনো নাটক শুরু করেছে। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথাও তোমার মেয়ের দেখা নেই। উপরের ঘর ফাঁকা, অথচ ও ভালো করেই জানে আজ তুমি ওকে নিতে এসেছো। মনে হয় নতুন কোনো ফোন দিয়ে কোথাও লুকিয়ে আছে, যাতে ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেয়া না যায়। আন্তারা মিতার মুখে এমন অপবাদ ও অপমানজনক কথা শুনে সলমান শেখের মুখের রং মুহূর্তেই বদলে গেল। তিনি একজন ব্যবসায়ী, সমাজে তার একটা আলাদা প্রতিপত্তি আছে। নিজের চোখের সামনে নিজের মেয়ের এমন নির্লজ্জ আচরণ করবে, এটা তার প্রীতিস্বরূপ আত্মসম্মানের প্রচণ্ড এবং মারাত্মক আঘাত করল। রাগে লজ্জায় ওনার কানের লতি লাল হয়ে উঠেছে। তিনি সবাই হেলান দিয়ে বসে থাকা আয়শান মিতার দিকে তাকালেন। আয়শান মিতা তখনও ফোন স্ক্রল করতে করতে অন্তত শান্ত নির্বিকার ভঙ্গিতে বসেছিলেন, যেন চারপাশের এই নাটকের সাথে তার কোনো সম্পর্কই নেই। সলমান শেখ গলাটা খাকারি দিয়ে গম্ভীর ও অপরাধ বোধে ম্লান ক্ষুব্ধ স্বরে বলল, আরিসান, আমি সত্যি লজ্জিত এবং দুঃখিত। একজন বাবা হিসেবে আজ আমার মাথা হেট হয়ে গেছে। সব কিছু ভুলে ওর করা সমস্ত বাধ্যতা আর পাগলামির মার্জনা করে মেয়েকে নিজের ঘরে ফিরিয়ে নিতে এসেছিলাম আজ। ভেবেছিলাম মেয়েটা হয়তো এতদিনে কিছুটা পরিবর্তন হয়েছে, নিজের ভুলটা বুঝতে পেরেছে। কিন্তু এখানে এসেও যে সে আবার এমন অপমানজনক পরিস্থিতি তৈরি করবে তা আমি স্বপ্নেও ভাবিনি। আয়শান মিতা ফোন থেকে মুখ না তুলে জবাব দিলেন, ইটস ওকে। ছোট মানুষ হয়তো আবেগের বশে আবার সে একই ভুল করে বসেছে। আমি দেখছি ব্যাপারটা। আয়শান মিথা কথায় সলমান শেখ সোফা ছেড়ে সশব্দে উঠে দাঁড়ালেন। তিনি আয়শান মিথার নিকটে এক পা এগিয়ে গিয়ে বললেন, তবুও মেয়েকে ভালো শিক্ষা দিতে না পারার জন্য, তাকে একজন ভদ্র পরিবারের সন্তানের মতন যোগ্য করে গড়ে তুলতে না পারার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও আরিশান। একজন বাবা হিসেবে আমি আজই সত্যি ব্যর্থ। আমি তাকে শাসন করতে পারিনি। তারই খেসারত আজ সমাজ আর তোমার সামনে আমাকে দিতে হচ্ছে। আয়শান মিতা সোফায় হেলান দিয়ে শান্তভাবে বসে সলমান শেখের কথাগুলো শুনছিলেন। মুখের অভিব্যক্ত একদম শান্ত, বিন্দুমাত্র বিচলিত হতে দেখা গেল না তাকে। টেবিলে রাখা কফির কাপ থেকে একটা মৃদু চুমুক দিয়ে তিনি সলমান শেখের দিকে তাকালেন, কিন্তু কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য করলেন না। ওনার এই মৌনতা যেন সলমান শেখের ভেতরে ভেতরে এক ধরনের অপরাধবোধে জর্জরিত করল। তিনি মেয়ের উপর রাগ নিয়ে তাকে উদ্দেশ্য করেই বলে উঠলেন, জেবা নামক আমার কোনো মেয়ে ছিল বা আছে, তা আজ থেকে আমি আমার মন থেকে, আমার জীবন থেকে মুছে ফেললাম। সে আমার জন্য মৃত। মেয়েটা পদে পদে আমার সম্মান ধুলোয় মিশিয়েছে, আমার মাথা সমাজের সামনে নিচু করিয়েছে। এখন আবার বাবার বয়সী একজন পুরুষের সংসারে তৃতীয় পক্ষ হয়ে থাকতে চাচ্ছে। এসব ভাবলেই ঘৃণা হয় আমার। এত বড় নির্লজ্জ মেয়ে আমি জন্ম দেইনি, যার ন্যূনতম আত্মসম্মান বোধ বলে কিচ্ছু নেই। সলমান শেখ আন্তরা মৃধার আরিশান মৃধার দিকে তাকিয়ে তর্জনী উছিয়ে বললেন, বাকিটা তোমরাই ভালো বোঝো। এই মেয়েকে যা করার তোমরাই করবে। আই ডোন্ট কেয়ার। যদি পারো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, আমার কোনো আপত্তি নেই। আমি গেলাম। সলমান শেখ আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালেন না। ওনার আত্মসম্মানের এতটাই আঘাত হয়েছিল যে তিনি মেয়ের খোঁজ একবার ওপরে যাওয়ার প্রয়োজনও মনে করল না। হন হন করে ড্রয়িং রুম পেরিয়ে সদর দরজা দিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলেন। ওনার গাড়ির স্টার্ট নেওয়ার কর্কশ শব্দ ড্রয়িং রুমে অবধি ভেসে আসত। সলমান শেখ চলে যাওয়ার পর বিশাল ঘরটা এক ভারী থমথমে নিস্তব্ধতায় ভরে উঠল। সেই নিস্তব্ধতা ভেঙে আন্তরা মৃধা একবার নিজের ভিতরে জমে থাকা সবটুকু বিষাদ উগরে দিতে শুরু করলেন। তিনি এতক্ষণ সলমান শেখের সামনে কিছুটা সংযত থাকার ভান করছিলেন, কিন্তু এখন আর কোনো বাধাই রইল না। আয়শার মৃধার দিকে এগিয়ে গেলেন তিনি। চোখ দুটো সরু হয়ে উঠল। তীক্ষ্ণ ও চড়া গলায় রাগে বললেন, দেখেছো আরিশান, মেয়েটার সাহস কত বড়! একটা বাবার বয়সী লোকের সঙ্গে থাকার জন্য কি জঘন্য পাগলামিটাই না করছে। আমি তখন ছিলাম না বলে হয়তো তুমি ওকে প্রশ্রয় দিয়েছ,
কিন্তু এখন আমি এসেছি। আমি এই ক্যারেক্টারলেস মেয়েকে আর এক মুহূর্ত এ বাড়িতে সহ্য করব না। আয়শান মৃধা তখনও স্থির নির্বিকার, তার চোখে এক অদ্ভুত অচেনা শীতলতা। আন্তারা থামলেন না, নিজের ক্ষোভ উস্কে দিয়ে চালিয়ে গেলেন। তুমি এভাবে চুপ করে আছো কেন আরিশান? এই নোংরা মেয়েটার সাহস কি করে হয় তোমাকে এভাবে অপমানিত করার? সমাজের লোকজন তোমার দিকে আঙ্গুল তুলবে। তোমার সম্মানের কি কোনো দাম নেই? তোমার উচিত ওকে একটা চরম শিক্ষা দেওয়া। যত দ্রুত সম্ভব এই মেয়েকে ডিভোর্স দাও। এই কলঙ্কিনীকে বিদায় করো বাড়ি থেকে। আমি নিশ্চিত এই মেয়ে বাড়ির ভেতরে কোথাও ঘাপটি মেরে লুকিয়ে বসে আছে। এবার আয়শান মৃধা মুখ খুলেন, অন্তত গম্ভীর ও নিচু স্বরে বললেন। শান্ত হও আন্তারা, আমি বিষয়টি দেখছি। তোমাকে এত উতলা হতে হবে না। কিন্তু আন্তারা মৃধা নিজের রাগের উত্তাপ সামলাতে পারছেন না। তিনি ফুঁসতে ফুঁসতে হুঙ্কার দিয়ে উঠলেন। উতলা হব না মানে? তুমি কি এখনো ওর জালে আটকে আছো? আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি আরিশান, এই মেয়েকে আমি এ বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করেই ছাড়বো। ঠিক তখনই সোফা থেকে কোনো তাড়া ছাড়াই অন্তত ধীর স্থিরভাবে উঠে দাঁড়ালেন আরিশান মৃধা। ওনার মুখবয়ে কেবল এক চরম উদাসীনতা ও বিরক্ত ফুটে উঠল। আন্তারা মৃধাকে সম্পূর্ণ উপেক্ষা করে তিনি সিঁড়ির দিকে পা বাড়ালেন। আরিশান মৃধাকে যেতে দেখে আন্তারা মৃধা থতমত খেয়ে গেলেন। তিনি চিৎকার করে পিছন থেকে ডাকলেন। আরিশান, আরিশান শোনো, আমি তোমার সাথে কথা বলছি। তুমি এভাবে আমাকে অবহেলা করে চলে যেতে পারো না। কিন্তু আয়শান মৃধার পিছনে ফিরে তাকানোর প্রয়োজন বোধ করলেন না। ওনার শক্ত পায়ের আওয়াজ সিঁড়ির দিকে এগিয়ে যেতে লাগলো। আন্তারা মৃধা কোনো ডাক, কোনো চিৎকারে ওনার কান অব্দি পৌঁছালো না। ওনার এই নীরব অবজ্ঞা আন্তারা মৃধার ইগোতে চরম আঘাত করলো। আগে আয়শান মৃধার শত কাজে ব্যস্ত থাকলেও আন্তারা মৃধাকে উপেক্ষা করার সাহস তিনি কখনোই দেখাতো না। আর এখন সেই আরিশান মৃধাই ওনাকে পাত্তাই দিচ্ছে না। ভাবতেই ওনার ভেতরের রাগে ফেটে পড়ছেন। আয়শান মৃধার এত পরিবর্তন তিনি মেনে নিতে পারছেন না। এইসব কিছুর জন্য জ্যাবাকে দায়ী মনে করলো উনি। এসব কিছুর পেছনে জ্যাবাকে দায়ী মনে হলো ওনার। আয়শান মৃধার চোখের আড়াল হতেই আন্তারা মৃধার রাগে ক্ষোভে একদম ফেঁপে পড়লেন। পুরো শরীর কাঁপতে লাগলো তার, হাতের মুঠো শক্ত হয়ে এলো। ড্রয়িং রুমের ফাঁকা দেওয়ালগুলোর দিকে তাকিয়ে ওনার মনে হলো জ্যাবা নামের ওই মেয়েটা যেন না থেকেও ওনাকে হিংসিয়ে পুড়িয়ে দিচ্ছেন। সোফায় বসে পড়ে আন্তারা মৃধা নিজের দিকে তাকিয়ে তাতে দাঁত চেপে বিড়বিড় করে বলতে লাগলো। এত বড় সাহস আমার কথা এভাবে এড়িয়ে চলে গেল? ওই সাধারণ বাচ্চা মেয়েটার জন্য আরিশান আজ আমাকেও ভালো করছে। তার চোখ দুটো হিংস্রতা চিকচিক করে উঠল। গলার স্বর আরও নিচু কিন্তু বিষাদ হয়ে এলো। নিজেকে নিজে শাসনের মতো করে বলল। তোমার জীবন থেকে যেভাবেই হোক ওই মেয়েকে আমার সরাতেই হবে আরিশান। তা সে যে পথেই হোক না কেন। নয়তো নয়তো আমার এত বছরের গড়ে তোলা সব প্ল্যান এক নিমিষে শেষ হয়ে যাবে। এত সহজে আমি আমার রাজত্ব অন্য কারো হাতে ছেড়ে দিতে পারি না। এই জেবাকে, এই বাড়ি, এই সংসার এবং তোমার জীবন থেকে চিরতরে মুছে ফেলবো আমি। ক্রোধের এক তীব্র জ্বলন বুকে চেপে আন্তারা মৃধা সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। ড্রয়িং রুমে গুমট বাতাস যেন ওনার দম আটকে দিচ্ছিল। মাথার ভেতরে চেপাকে সারানোর হাজারটা কুটিল বুদ্ধি অনবরত ঘুরপাক খাচ্ছে নিজের কিছুটা শান্ত করতে এবং এই থমথমে পরিবেশ থেকে সাময়িক মুক্তি পেতে তিনি ধীর পায়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। এই মুহূর্তে এক কাপ কড়া কফি ওনার এই উত্তপ্ত মস্তিষ্কে কিছুটা হলেও স্বস্তি দিতে পারবে। ঠিক তখনই সদর দরজা গলিয়ে ক্লান্তি ভরা পায়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো শারীম। আজকের দিনটা ওর ওপর দিয়ে প্রচণ্ড ঝড়ের মতো বয়ে গেছে। শিক্ষাবোর্ডের গুরুত্বপূর্ণ মিটিং, একের পর এক ফাইলপত্র ঘাটাঘাটি আর মানসিক ধকল সব মিলিয়ে সে বড্ড ক্লান্ত। শার্টের ওপর দুটো বোতাম আলগোছে খোলা, টাইটা কিছুটা ঢিলে করে গলায় ঝুলিয়ে রেখেছে সে। ক্ষণে ক্ষণে একটা দীর্ঘশ্বাস ওর বুকে চিরে বেরিয়ে আসছিল। আর সারাদিনের কাজের ব্যস্ততার মাঝেও ওর মনের এক কোণে অনবরত খসখস করছিল দুপুরে সেই অদ্ভুত ঘটনাটা। ওরই কেন কোনো কারণ ছাড়া ওকে ওভাবে পর শটা চট মারল, সে হিসাবে সে হাজার ভেবেও মেলাতে পারেনি। বুক জুড়ে এক অদ্ভুত শূন্যতা আর তীব্র ব্যাকুলতা নিয়ে সে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে গেল। সিঁড়ি ভাঙতে ভাঙতে শারীম ক্লান্ত শরীরে নিজের ঘরে গিয়ে একা বিশ্রাম নেওয়ার বিন্দুমাত্র ইচ্ছা ওর নেই।
ওর মন ওর সমস্ত সত্তা আজ তীব্রতভাবে চন্দ্রিমাকে চাইছে। বইয়ের উপর অভিমান আর রাগ কোনোটাই ওর মন টিকাতে পারল না, বরং এক অজানা আশঙ্কায় বুকটা কাঁপছে। সে সোজা পা বাড়ালো 3 তলার দিকে, হরির রুমে। ধীর পায়ে করিডোরে পার হয়ে অরির রুমের সামনে এসে দাঁড়ালো শারিম। দরজাটা ভেতর থেকে বন্ধ। শারিম ক্ষণকাল দরজার দিকে তাকিয়ে রইল, তারপর হাত তুলে দরজায় করাঘাত করলো। নিস্তব্ধ করিডোরে চোরের মতো শোনালো সেই শব্দ। ভেতরে কোনো সারা শব্দ না পেয়ে সে আবারও একটু জোরে করাঘাত করলো। হঠাৎ সোফায় নিথর হয়ে বসে থাকা অরি দরজা আওয়াজে চমকে উঠল। চশমার আড়াল থেকে ওর ঝাপসা চোখ দুটো দরজার দিকে নিবদ্ধ হলো। এই সময় আবার কে এসেছে তা দেখার জন্য সে সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন এবং ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল। লোকটা ঘুরিয়ে দরজার সামনে ফাঁকা করতে অরির চোখের সামনে ভেসে উঠল শারিমের সেই চেনা অবয়ব। লোকটার চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, চুলগুলো উস্কো খুস্কো। শারিমকে দেখা মাত্র অরির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। দুপুরের সেই বিষাক্ত স্মৃতিটা আবার উলটপালট করে দিল ওর ভেতরটা। কোনো কথা না বলে, এক মুহূর্ত সময় নষ্ট না করে অরি অন্তত কঠোরভাবে ডাইরেক্ট শারিমের মুখের উপর ধরাম করে দরজাটা লাগিয়ে দিল এবং সঙ্গে সঙ্গে ভেতর থেকে লক করার শব্দ হলো। শারিম একদম আশ্চর্য হয়ে গেল। দরজার সামনে মূর্তির মতো দাঁড়িয়ে রইল সে। বউটা আজকে ওর সঙ্গে এমন বিহেভিয়ার করছে কেন তা কোনোভাবেই ওর মাথায় ঢুকছে না। মেয়েটার দিকে তাকালে এক সময় শান্ত নদী মনে হতো, সে মেয়ে আজ এতটা রুক্ষ, এতটা অশান্ত কিভাবে হয়ে গেল? শারিম দরজাটা বাহির থেকে আবার বেকুল হয়ে করাঘাত করতে লাগলো। দরজায় হাত চাপতেই সে কিছুটা চড়া অথচ অনুনয় ভরা গলায় বলল, চন্দ্রিমা, চন্দ্রিমা, প্লিজ দরজাটা খোল, প্লিজ দরজাটা খোলো। কি হয়েছে তোমার বউ? অন্তত বলো আমাকে। এভাবে মুখের উপর দরজা বন্ধ করে দিলে আমি কিভাবে বুঝবো? ভেতর থেকে কোনো শব্দ এলো না। ওরে দরজা পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। 2 হাত দিয়ে নিজের মুখটা চেপে ধরল যাতে ভেতরে উপচে আসা কান্নার শব্দ বাহিরে না যায়। শারিমার কোনো শব্দ না পেয়ে দরজা গায়ে কপাল ঠেকিয়ে অন্তত নরম ও অপরাধী গলায় বলল, যদি কিছু ভুল করে থাকি তবে রিয়েলি সরি বউ, আম সো সরি। দরজাটা খোলো না। জান, কি হয়েছে বলবি তো আমায়? তুমি যা শাস্তি দেবে আমি হাসিমুখে মাথা পেতে নেব। দরকার হলে দোষ না করে হলেও তোমার সব শাস্তি আমি মেনে নেব। তো প্লিজ এমন নিঝুম হয়ে থেকো না। শোনো, দরজাটা একবার খোলো। দরজা ওপাশে থাকা ওরি শারিমের এসব আকুতি ভালোবাসা মাখা কথাগুলো শুনে কেন যেন নিজেকে ঠিক রাখতে পারল না। ওনার কণ্ঠের এই ক্লান্ত আর একুলতা ওরির বুকের ভিতরে এক তীব্র ভাঙচুর চালাচ্ছিল। ওর অচেতন মন, দুর্বল হৃদয় বারবার সায় দিচ্ছিল, দরজাটা খুলে দে ওরি, দরজাটা খুলে লোকটার বুকে জড়িয়ে ধরে নিজের সব অভিমান আর সব কান্না উগলে দে। লোকটাকে নিজের করে আঁকলে ধর। কিন্তু ঠিক সেই মুহূর্তে ওরির ভেতরে ঘুমিয়ে থাকা বিবেক আর আত্মসম্মান বোধ জাগ্রত হয়ে উঠল। এক কঠোর চাবুক মেরে ওর মনকে বোঝালো, না ওরি, ভুলে যাস না তুই ওর জীবনের প্রথম নারী নস। তুই কেবল এক অপশনাল চরিত্র, একটা প্রয়োজন মাত্র। শারিম তোকে একটা প্রয়োজন মনে করে, এখন এই মিথ্যা প্রেম দেখাচ্ছে। নিজের অতীতের শূন্যতা থাকতে তোকে সে খেলনা বানিয়েছে। নিজের ভেতরের এই তীব্র দিনধার আত্মসম্মানবোধ আর ভালোবাসার লড়াইয়ের কাছে ওরই শেষমেশ হেরে গেল। সে নিজের মনকে শক্ত পাথর রূপান্তরিত করলো। চোখের জলগুলো গড়িয়ে গাল বেয়ে নিচে পড়ে গেল। তাও সে হাত বাড়িয়ে দরজাটা আর খুলল না। বাহিরে দাঁড়িয়ে শারিম আরও বেশ কিছুক্ষণ দরজা থাকালো, অনুনয় করলো, ডাকলো, কিন্তু ওপাশ থেকে কেবল এক বুক ফাটালো নীরবতা ছাড়া আর কিছু প্রতিধ্বনিত হলো না। এক সময় শারিমের সব চেষ্টা ব্যর্থ হলো। বুক ভরা একরাশ হতাশ, ক্লান্ত আর গভীর কষ্ট নিয়ে সে দরজার সামনে থেকে ধীর পায়ে সরে এলো। বাহির থেকে শারিমের আর কোনো সারা শব্দ না পেয়ে ওরি বুঝতে পারলো যে শারিম চলে গেছে। করিডোরটা আবার আগের মতো নিস্তব্ধ হয়ে গেল। ওরি আস্তে আস্তে দরজা থেকে সরে এসে মেঝের উপরে ধপাস করে বসে পড়ল। লোকটা সরে যেতেই ওর বুকের ভেতরটা কেমন যেন খা খা করে উঠল, যেন এক বিশাল শূন্যতা ওকে চারপাশ থেকে গ্রাস করে নিচ্ছে। শারিম দোতলায় এসে নিজের রুমে না গিয়ে ডাইরেক্ট বাবার রুমে ঢুকলো। হাইসান মীরা তখন ঘরের সোফায় বসেছিলেন আর ল্যাপটপে জরুরি কিছু কাজ করছিলেন। শারিমকে নিজের রুমে ঢুকতে দেখাও উনি না দেখার মতো করে নিজের কাজে মগ্ন হলো। শারিম একরাশ ক্লান্ত নিয়ে সোফায় গিয়ে থপ করে হেলান দিয়ে শুয়ে পড়ল। ঠিক এমন সময় আন্তরা মৃধা আয়শার মৃধার জন্য নিজ হাতে এক মগ কফি বানিয়ে আনলেন। দরজার দিকে তাকিয়ে আন্তরা মৃধাকে
ঘরে প্রবেশ করতে দেখে শারীমের বড্ড বিরক্ত লাগলো। দুনিয়াতে মনে হয় শারীমের একমাত্র ছেলে, যা কিনা নিজের জন্মদাত্রী মাকে দেখে এমন চরম বিরক্ত লাগে। হান্তারা মৃধা আয়শার মৃধার টেবিলের পাশে কফির মগটা নামিয়ে রেখে ধীর পায়ে শারীমের পাশে সোফায় গিয়ে বসলেন। ছেলের ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে তিনি অন্তত মায়া দেখিয়ে ওর মাথাটায় হাত বোলাতে গেলেন। শারীম ওনার হাতটায় সরিয়ে দিল না, চুপচাপ বাধা না দিয়ে শুয়ে রইল। আন্তারা মৃধা অন্তত নরম গলায় শারীমকে জিজ্ঞাসা করলেন, তোমাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে সারিম। পুজোর কাজ ছিল বুঝি আজ? শারীম চোখ বন্ধ রেখেই আলতো করে মাথা নাড়ালো। আন্তারা মৃধা এবার ছেলের জন্য সত্যি একটু মায়া হলো। তিনি সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন এবং বললেন, তুমি একটু বসো, আমি তোমার জন্য রান্নাঘর থেকে এক গ্লাস শরবত বানিয়ে আনছি। তবে ঘর থেকে যাওয়ার আগে তিনি একবার আইশান মৃধার দিকে তাকালেন। আইশান মৃধা তখন ল্যাপটপ থেকে চোখ সরিয়ে কফির মুখে একটা চুমুক দিচ্ছিলেন। ওনাকে এভাবে দেখে আন্তরা মৃধা ঠোঁটের কোণে একটা বাঁকা কুটির হাসি রেখা ফুটে উঠল। মনে মনে ওনার এক কোণে শয়তানি বুদ্ধি চাল চলছে, তা বোঝার উপায় কারো নেই। আন্তরা মৃধা ঘর থেকে বেরিয়ে যেতেই শারীম চোপার ঝটপট উঠে বসত। বাবার দিকে তাকিয়ে উপসংহারের সুরে বলল, অভিনয়ে 100-তে 300ই মহিলা, অস্কার দেওয়া উচিত। হাইশান মৃধা ছেলের কথা শুনে হালকা হাসলেন। ল্যাপটপ সামান্য নামিয়ে রেখে বললেন, তুমি দিবে অস্কার? শারীম মুখটা কুঁচকে তাচ্ছিল স্বরে বলল, আমারও তো ঢাকা পড়েনি। কুটনি বেরিকে পকেটে টাকা খরচ করে রিনা খানের অভিনয়ের জন্য অস্কার দিব। হাইশান মৃধা ছেলের মুখে এমন ডায়লগ শুনে আবার একটু হাসলেন। এরপর কিছুক্ষণ রুমে এক গভীর নীরবতা বিরাজ করলো। আয়শান মৃধা চশমাটা ঠিক করে একটু চুপ থেকে গম্ভীর গলায় বললেন, তোমার একটা হেল্প দরকার আমার, শারিম। শারীম আরিশার মৃধার সামনের টেবিল থেকে ওনার কফির মগটা নিজের দিকে টেনে নিল। তাতে একটা বড় চুমুক দিয়ে ওনার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো। কিরকম হেল্প? আয়শার মৃধা সোজা ছেলের দিকে তাকিয়ে অন্তত নিরত্তর সত্য অথচ স্পষ্ট গলায় বলল, তোমার মাকে আজকের রাতটা আমার থেকে দূরে রাখতে হবে। শারীম কফির মগে হাত দিয়ে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। অবাক চোখে বাবার দিকে তাকিয়ে কিছু একটা ভাবতে চট করে পুরো বিষয়টা ওর উর্বর মাথায় ঢুকে গেল। সে ওনার দিকে এক চতুর্দিশে তাকিয়ে ফরন কেটে বলল, বয়স দেখো একবার। আয়শান মৃধা বিন্দুমাত্র লজ্জান্বিত না হয়ে কঠোর গলায় বলল। আই ডোন্ট কেয়ার। শারীম কফির মগটা টেবিলে নামিয়ে রেখে বাঁকা হেসে বলল, যে বা তোমার থেকে অনেক ভালো ছেলে ডিসার্ভ করে। একে তো বুড়ো লোক, তার উপর আরেকটা বুড়ো বউ সহ দামড়া ছেলে আছে। শারীম আয়শার মৃধা ছেলের এই খসার ভেতরে কিছুটা চতে গেলেন। তিনি সোফায় একটু টান টান হয়ে বসে কঠোর গলায় বললেন, বিয়ে দেওয়ার সময় তখন মনে ছিল না? এখন এসব বলে আমাকে জেলাস করানোর ট্রাই করছো? শারীম হুট করে শব্দ করে হেসে উঠল। ওনার দিকে তাকিয়ে বলল, জেলাসে? তাও তোমার সঙ্গে? ইউর জোকিং ম্যান। বাই দ্য ওয়ে, শুনলাম তোমার বউয়ের একটা এক্স ছিল আগে। সে এখনও যে পাকে পছন্দ করে। অনেক টাচিং ফাচিং হয়েছিল ওদের মধ্যে। কি বলো তুমি? ছেলে ভালো, সেটিং করে দেবে নাকি? ক্যাচিং ফাকিং টাচিং ফাকিং শব্দটা শোনা মাত্রই আয়শার মৃধার পুরো মুখায়বে রাগে একদম থমথমে ও কঠোর হয়ে উঠল। তিনি ল্যাপটপটা স্ট্যান্ড বন্ধ করে অন্তত রাগী ও গম্ভীর গলায় ধমক দিয়ে উঠলেন, আমার বউয়ের ব্যাপার থেকে 100 হাত দূরে থাকো শারিম। নিজের বউকে মানাও গিয়ে আগে। শারীম এবার নিজের বউয়ের কথা শুনে বাবার উপর পাল্টা দোষ চাপিয়ে খপের সরে পড়ল। আমার বউটাকে আমার বচ্চাত বানানোর পেছনে সবচেয়ে বড় অবদান তোমার। তুমি আমার বউকে অতিরিক্ত পড়াশোনা করিয়ে নষ্ট করে দিয়েছ। দোয়া করি তোমার বউ যেন তোমার রোমান্সে বাধা দেওয়ার জন্য হলেও পড়তে বসে, তখন বুঝবে এর স্বাদ কতটুকু। আয়শার মৃধা ছেলের এই মরিয়া ভাব দেখে ওনার রাগী ভাবটা সামলে নিয়ে এক চিলতে উপস্বরের হাসি হাসলেন। অন্তত তীক্ষ্ণ গলায় বললেন, নিজের ব্যর্থতাকে পড়াশোনার দায়ে চাপিয়ে দিচ্ছ। তা বলছো না কেন যে তুমি ব্যর্থ? শারীম এবার একটু চুপ হয়ে গেল। আয়শান মৃধার এই একটা কথাই যেন তীরের মতো ওর বুকে এসে বিঁধল। মনের ভিতরে এক তীব্র খাটকা লাগলো। আসলে কি এটা ওর নিজেরই ব্যর্থতা? হরিকে নিজের মনে কথা বোঝাতে না পারাটা কি ওর অক্ষমতা? আয়শান মৃধা ছেলেকে ওভাবে হঠাৎ চুপ হয়ে চিন্তিত হতে দেখে সুযোগ বুঝে আরেকটু খোঁচা দিয়ে বলে উঠল, তুমি রিয়েলিটি মেনে নাও শারিম, তুমি ব্যর্থ। আমাকে হারবাল দেওয়ার আগে নিজেকে একবার দিয়ে দেখো। শারীম এবার আর নিজের ইগো সামলাতে পারলে না। চোপায় টান টান হয়ে বসে আঙ্গুল উঁচিয়ে বলল, এই বাবা, মুখ সামলে কথা বলে বলছি। তুমি জানো আমি কে?
আয়শান মিতা অন্তত নির্বিকার ভঙ্গিতে জবাব দিল। ঘোড়ার ডিম তুমি। সারিম যেন আকাশ থেকে পড়লো, নিজের বুকে হাত দিয়ে চরম অবাক হওয়ার ভান করে বলল, তুমি আমাকে ঘোড়ার ডিম বলতে পারলে? কোন দিক থেকে আমাকে তোমার ডিমের মতো দেখায়? এত হ্যান্ডসাম একটা ছেলেকে ডিমের সঙ্গে তুলনা? পাপ হবে তোমার, পাপ। আহসান মিদার কিছু বলেন না। এই ছেলেটার সঙ্গে কথা বলতে ওনার নিজের মাথাটায় একবার ধরে গেছে। তিনি চশমাটা খুলে টেবিলের পাশে দিয়ে তাকিয়ে দেখলেন ওনার কফির মগটা একদম খালি। এতক্ষণ সালিম ওনার পুরো কফিটায় চুমুক দিয়ে শেষ করে দিয়েছে। আহসান মিদার রুগ্ধ দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে বললেন, আমার কফি তুমি কেন খেয়েছো? সালিম অন্তত নির্লজ্জর মতো হেসে জবাব দিল। বেশ করেছে, খেয়েছে। আয়শান মিতার এক মুহূর্ত সেখানে বসার প্রয়োজন মনে করল না। তিনি সোফা ছেড়ে দাঁড়িয়ে গেলেন। উনি রুম ছেড়ে বেরোতে যাবেন, ঠিক তখনই দরজার সামনে সামিরের জন্য শরবতের গ্লাস হাতে নিয়ে প্রবেশ করেন আন্তারা মৃধা। আয়েশার মৃধাকে দ্রুত পায়ে বাইরে যেতে দেখে তিনি বেশ অবাক হলেন এবং পথ আটকে জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছ আরিশান? আয়েশার মৃধা সোফায় বসে থাকা সালিমের দিকে আর চোখে একবার তাকিয়ে অন্তত গভীর গলায় বলে উঠলেন, নিচে যাচ্ছি, একটু প্রয়োজন আছে। সারিম তখনই ছপা থেকে চট করে উঠে ওনাদের সামনে গিয়ে দাঁড়ালো। এক মুহূর্ত সময় নষ্ট না করে যেন আন্তারা মিঠার হাত থেকেই শরবতের গ্লাসটা নিজের হাতে নিয়ে এবং ওনার হাত ধরে টেনে সোফার দিকে নিয়ে গিয়ে বসালেন। অন্তত আদুরে গলায় ফান ধরে বলল, মা, আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, একটু হাত বলে দাও না প্লিজ। হান্তারা মিঠা ছেলের এমন আকস্মিক আবদারে আর না করতে পারলেন না। তিনি সোফায় বসে সাইমের মাথায় হাত বোলাতে লাগলেন। ওদিকে আয়শার মিতা এই সুযোগে দ্রুত পায়ে রুম ছেড়ে বাইরে গেলেন। আয়শার মিতা ঘর থেকে বেরিয়ে যেতে আন্তারা মিঠা মনটার ভিতরে ভিতরে বড্ড ছটফট করতে লাগলো। ওনার সমস্ত ধ্যান জ্ঞান যেন দরজার ওপরে চলে গেছে। মনে মনে ওনার তীব্র আকুতি যাতে আয়শার মিতা দ্রুত কাজ সেরে ঘরে ফিরে আসেন। আজকের রাতটা যেভাবেই হোক আয়শার মিতা থেকে ওনাকে ওনার পুরনো অধিকার আদায় করে ছাড়তেই হবে।